নির্ঝর ছায়াতে এতটাই মগ্ন ছিল যে তার খেয়ালই ছিল না তাদের সম্পর্কের বর্তমান অবস্থা কি। ছায়াকে কিস করার এক পর্যায়ে নির্ঝরের মনে পড়ে যায় কিছু ছবির দৃশ্য। সেগুলো চোখের সামনে ভেসে আসতে নির্ঝর ছায়ার ঠোঁটে একটা কামড় বসিয়ে দেয়। ছায়া চোখ বন্ধ করে নির্ঝরের শার্ট খামচে ধরে। গালে রক্তের স্বাদ আসছে, নির্ঝরের ধ্যান ফিরে। সে পেছনে ফিরে ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে দেখে ছায়ার ঠোঁট কেটে গেছে। নির্ঝর নিজের বিদ্ধ আঙুল দিয়ে ছায়ার কাটা ঠোঁটের অংশ ঠেসে ধরে। ছায়ার চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ে। নির্ঝর অন্য হাতে ছায়ার চোখের পানি মুছিয়ে দেয়। আমি কি তোমার স্বামী নই? হ্যাঁ। তাহলে এত দূরত্ব কিসের? আমি তো কখনো বলিনি কোনো দূরত্ব আছে। আমি বিয়ের প্রথম দিন থেকেই আপনার স্ত্রী হওয়ার প্রতিটা দায়িত্ব পালন করছি। তাহলে আজ এটাও করে ফেলো। কথাটা বলে নির্ঝর ছায়াকে বিছানায় ফেলে ছায়ার উপরে চলে আসে। ছায়ার জামার চেইনটা খুলে ফেলে এক টানে। ওড়ানাটা মুহূর্তে ঘরের এক কোনায় চলে যায়। বাইরে ঝুম বৃষ্টি হচ্ছে। তার সাথে নির্ঝরের শরীর উত্তেজিত হচ্ছে। বুকে এত কাছ থেকে অনুভব করা মাত্র নির্ঝরের শরীরে যেন বয়ে যাচ্ছে, বিদ্যুৎ বয়ে যাচ্ছে। নিজেকে নিয়ন্ত্রণ করা দায় হয়ে যাচ্ছে। নির্ঝর ছায়ার উন্মুক্ত বুকে নিজের ভালোবাসার স্পর্শ দিতে ব্যস্ত হয়ে পড়ে। নির্ঝরের ভালোবাসার স্পর্শ মুহূর্তেই ছায়ার শরীরে রক্তের ন্যায় দাগ ফেলে দিচ্ছে। ছায়া বারবার বিছানার চাদরটা খামচে ধরছে। নির্ঝরের স্পর্শে যদিও শুধু ভালোবাসা থাকার কথা, কিন্তু সেখানে কিছু হিংস্রতাও ফুটে উঠছে। কিছুক্ষণের মাঝেই এই রুমের পুরো আবহাওয়া পরিবর্তন হয়ে যায়। কিছুক্ষণের মাঝেই ছায়ার মৃদুস্বর তীব্রতা ধারণ করে। ছায়া ব্যথায় কুকড়ে হাতের মুঠোয় বিছানার চাদর আরও শক্ত করে চেপে ধরে। থামুন, সরি, পারবো না। আস্তে ধীরে, কষ্ট হচ্ছে। আর একটু, আর একটু, আর একটু। কেন জানি না, ফুয়াই নাই ফজরের আজান পর্যন্ত আর একটু ছিল নির্ঝরের। ছায়া বেচারি কোনো অবস্থায় নেই। নির্ঝর ছায়ার বুকের উপরেই ক্লান্ত হয়ে শুয়ে আছে। ছায়া চোখ বন্ধ করেই কষ্টের নিঃশ্বাস ফেলে। ছায়ার নিঃশ্বাস ফেলার অবস্থা দেখেই বোঝা যাচ্ছে সে কষ্টে আছে। তার শরীর ব্যথা। নির্ঝর হাত দিয়ে নিজের কপালে ঘামে লেপ্টে থাকা চুলগুলো সরিয়ে নেয়। নির্ঝর ছায়ার উপর থেকে উঠে বিছানার চাদর দিয়ে ছায়াকে মুড়িয়ে ওয়াশরুমে নিয়ে আসে। নিজে ফ্রেশ হয়ে ছায়াকেও গোসল করিয়ে দেয়। ছায়ার শরীরে পানির ছোঁয়াতেও ছায়া ঘুম থেকে উঠেনি, অর্থাৎ সে প্রচুর ক্লান্ত। নির্ঝর ছায়াকে শুইয়ে নিজেও ছায়ার পাশে শুয়ে পড়ে। সকাল 8টা। ফোনের শব্দে ঘুমে লেগে থাকা চোখ দুটো খুলতে হয় নির্ঝরের। মোটেই মন চাচ্ছে না চোখটা খুলতে, কিন্তু তাকে যে অফিস যেতে হবে। নির্ঝর ফোনটা ধরতে ওপাশ থেকে কথা ভেসে আসে। মেজর সাহেব, প্লিজ এক্ষুনি অফিস আসুন, এদিকে অনেক বড় একটা ঝামেলা হয়ে গেছে। ওকে। নির্ঝর ফোনটা কেটে ছায়ার দিকে তাকায়। এখনো চোখ বন্ধ করে আছে ছায়া, বেঘোরে ঘুমাচ্ছে। নির্ঝর নিচে এসে কোনো মতে যা পারে তাই রান্না চড়িয়ে দিয়ে ফ্রেশ হয়ে নেয়। এরপর গাড়ির চাবিটা নিয়ে ঘরটা ভালো করে তালা দিয়ে দেয়। বাইরে এসে নির্ঝর ছায়াকে মেসেজ করে দেয়, ফিরতে লেট হবে, হয়তো খিচুড়ি উঠিয়েছি, রাইস কুকারে ফ্রিজে মাংস ছিল রান্না করা, সেটা দিয়ে উঠে খেয়ে নিও, তোমার বিছানার পাশেই ড্রয়ের এ ঔষধ আছে, সেটা খেয়ে নিও। নির্ঝর অফিস পৌঁছে দেখতে পায় সব আর্মি সোলজার এবং অফিসার এক জায়গায় বসে আছে। কি হয়েছে? মেজর, আমরা বিপদে পড়ে গেছি। বিষয়টা খুলে বলুন। আমাদের যে ফাইলটা হারিয়েছে ওটা মূলত ছিল আমাদের ক্যাম্প এর প্রতিটা রুম, প্রতিটা জায়গার একটা নকশা। আমরা ধারণা করছি এখানে এটা হতে পারে। নির্ঝর দীর্ঘশ্বাস ফেলে। ধারণার কিছুই নেই, এখানে এটা হবে, কিন্তু আমি চাই যে যার পরিবার নিয়ে থাকো তারা একটু সাবধানে থাকো। আমার কাছে কিছু প্ল্যান আছে। কিসের প্ল্যান? নির্ঝর কর্নেল এর দিকে তাকায়। ঘুম থেকে উঠে ছায়া ঘড়িতে দেখে 1-2টা বাজে। শরীরে ব্যথা হয়ে আছে। ছায়া হাতে ভর দিয়ে বিছানায় উঠে দেখতে পায় নির্ঝরের মেসেজ। ছায়া সবটা পড়ে। এরপর নিচ থেকে উঠে ফ্রেশ হয়ে নির্ঝরের বানানো খিচুড়ি ওষুধ খেয়ে আবার বিছানায় এসে শুয়ে পড়ে। দিনটা তার ঘুমিয়ে কাটে। অয়ন আর নোহা বাড়িতে এসেছে আজ। মিসেস চৌধুরী ছেলে বুকে পেয়ে মহা খুশি। আজকে ভাবছিল জামাই এর পছন্দসই খাবার তৈরি করাবেন তিনি। সবাই মিলে বেশ মজা করে খাওয়া যাবে, যে ভাবা সেই কাজ। সেফদের সব বুঝিয়ে দিলেন মিসেস চৌধুরী। মিসেস চৌধুরী মেয়ের রুমে গিয়ে দেখে তিন্নি রাহিকে ঘুম থেকে উঠিয়ে ফ্রেশ করে দিয়েছে। কিরে মা, কি করছিস? তোমার নাতনি ব্রেক করবে, নিচে যেতাম। ও জামাই কই? এত সকালে বের হয় না। কিছুদিন যাবৎ খেয়াল করছি আদনান টেবিলে থাকে না। ওর কিছু কাজ, জরুরি কাজের জন্য কিছুদিন ব্যস্ত মা। তিন্নির কণ্ঠে বেশ গম্ভীর একটা বিষয় মিসেস চৌধুরী খেয়াল করে, যা তার পছন্দ হয় না। তিনি বুঝতে পারেন মেয়ের কিছু হয়েছে। উফ নান, জানত পাপা বেশ কিছু দিন হলো আমাকে সময় দেয় না, আগের মতো খেলে না। রাহির কথা শুনে মিসেস চৌধুরী মেয়ের দিকে তাকায়। মা, কতবার বলেছি পাপা ব্যস্ত। রাতে সব সময় তোমাকে জড়িয়ে ঘুমায়, আমি অনুভব করতে পারি না মাম্মাম। মিসেস চৌধুরী রাহিকে কোলে তুলে নেয়। আমার সোনা, এত চিন্তা করতে নেই, চলো ব্রেকফাস্ট করি আজ নানের সাথে। তিন্নি খাওয়া শেষে রাহিকে ড্রাইভারের সাথে পাঠিয়ে দিবি স্কুলে। তোর সাথে আমার কথা আছে। ঠিক আছে মা। অন্য দিন হলে নির্ঝর আসতে ভীষণ লেট করে, কিন্তু আজ সন্ধ্যা সময়ে বাসায় চলে এসেছে, সাথে অনেকগুলো আইসক্রিম এবং চকলেট। মেজর সাহেব কত কেয়ার করে বউয়ের, আমার এরকম একটা মেজর লাগবে গাইস। নির্ঝর বাসার ভেতরে প্রবেশ করে সোজা উপরে চলে যায়। তবে ছায়া রানী সুন্দর করে বাচ্চাদের মতো ঘুমাচ্ছেন, তা দেখে নির্ঝর মৃদু হাসে। জামা ছেড়ে ওয়ার্ডরুমে চলে আসে। শাওয়ার অন করে চোখ বন্ধ করতে ছায়ার চেহারাটা ভেসে আসে।
তুমি আমার অন্ধকার রাত ছায়া, যাকে চাইলেও কেউ কেড়ে নিতে পারবে না। দিনও না। কথাটা বলে একটা রহস্যময় হাসি হাসে নির্ঝর, যার অর্থ বোঝার ক্ষমতা কোনো গুণীর নেই। নির্ঝর ফ্রেশ হয়ে বাইরে এসে ছায়ার পাশে বসে ভেজা হাতটা ছায়ার গালে ছোঁয়ায়। ছায়া কেঁপে ওঠে। নির্ঝর নিচু হয়ে নিজের ভেজা ঠোঁট জোড়া চেপে ধরে ছায়ার ঠোঁটের সাথে। শীতল অনুভূতি হতে ছায়া চোখ খুলে তাকায়। নির্ঝর ছায়াকে চোখ খুলে তাকাতে দেখে বাঁকা হাসে। ছায়াকে সরতে নড়তে না দিয়ে নিজের সাথে চেপে ধরে। ছায়া হাত দুটো নির্ঝরের বুকে ঠেকায়।